আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজের এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানেই আছো পরিবার পরিজনদের নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আসলে আমরা এখন একটা ব্যতিক্রমী সময় পার করছি, যা আমাদের মানসিক এবং শারীরিক দিক দিয়ে বিপর্যস্ত করে রেখেছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাত যত গভীর হয় দিনের আলো ততই নিকটবর্তী হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আজকে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। তোমরা জানো আমি নাজমা সুলতানা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় জিমনোস্পার্মস। জিমনোস্পার্মের ওপরে আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ কী, অর্থাৎ জিমনোস্পার্ম কী, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং নগ্নবীজী উদ্ভিদের প্রতিনিধিত্বকারী একটা উদ্ভিদ সাইকাসের জীবন ইতিহাস বা লাইফ হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব। এবং সাইকাসের লাইফ হিস্ট্রির মধ্যে আমরা যে টপিকসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে সাইকাসের ক্লাসিফিকেশন, সাইকাসের গঠন বৈশিষ্ট্য, সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য। এছাড়া সাইকাসের জনন, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে তার কারণ এবং সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নিই জিমনোস্পার্মস বা নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে। বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় স্ববীজ উদ্ভিদ বা স্পার্মাটোফাইটা। এদের দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম, আরেকটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম। সংজ্ঞা হিসেবে বলা হচ্ছে যে সকল উদ্ভিদে ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় না থাকায় ডিম্বকগুলো মেগাস্পোরোফিলের ওপর নগ্ন অবস্থায় থাকে এবং নিষেকের পর তা ফলহীন নগ্নবীজে পরিণত হয়, তারাই মূলত নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম নামে পরিচিত। এখানে তোমাদের একটা নতুন শব্দ আসছে, মেগাস্পোরোফিল। আমরা জানি মেগা অর্থ বৃহৎ, স্পোর মানে রেণু এবং ফিল অর্থ হচ্ছে পাতা। অর্থাৎ যে রেণুপত্রে নগ্নবীজী উদ্ভিদের স্পোরগুলো থাকে সেগুলোকে আমরা বলছি মেগাস্পোরোফিল। এই কারণে মেগাস্পোরোফিলে যেহেতু বীজ নগ্ন অবস্থায় থাকে বা ডিম্বক নগ্ন অবস্থায় থাকে এবং গর্ভাশয় থাকে না বলে ফল ত্বক তৈরি হয় না, এ কারণে বীজ নগ্ন অবস্থায় থাকে। আর এজন্যই এই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম শব্দটি থিওফ্রাস্টাস, তোমরা জানো থিওফ্রাস্টাস হচ্ছেন উদ্ভিদ বিজ্ঞানের জনক। তো থিওফ্রাস্টাস খ্রিস্টপূর্ব 300 অব্দে তার এনকয়েড ইনটু প্লান্টস নামক পুস্তকে সর্বপ্রথম ব্যবহার করেন। জিমনোস্পার্ম শব্দটা দুইটা গ্রিক শব্দ হতে উৎপত্তি লাভ করেছে। আমরা একটু দেখি। তাহলে জিমনোস্পার্মস শব্দটা দুটা গ্রিক শব্দের সমন্বয়ে। জিমনোস অর্থ হচ্ছে ন্যাকেড, বা ব্যক্ত। তাহলে গ্রিক শব্দ জিমনোস অর্থ হচ্ছে ন্যাকেড, নগ্ন বা ব্যক্ত, এবং স্পার্মস বলা হচ্ছে বীজ বা সিড।
তাহলে জিমনোস্পার্ম আমরা বলছি দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। জিমনোস অর্থ হচ্ছে ন্যাকেড, নগ্ন বা ব্যক্ত, এবং স্পোর্মোস অর্থ হচ্ছে বীজ বা সিড। তাহলে জিমনোস্পার্ম বলতে আমরা নগ্নবীজী উদ্ভিদকেই বোঝাচ্ছি। জিমনোস্পার্ম সকল বীজ উৎপাদনকারী উদ্ভিদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম এবং অনুন্নত। আর অ্যাঞ্জিওস্পার্ম এবং টেইডোফাইটার সাথে অধিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় একে টেইডোফাইটার পরে এবং অ্যাঞ্জিওস্পার্মের পূর্বে স্থাপন করা হয়েছে। অর্থাৎ আমরা যদি শ্রেণীবিন্যাসগত অবস্থান দেখি, তাহলে জিমনোস্পার্মকে বলা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের পূর্বে এবং টেইডোফাইটার পরে স্থাপন করা হয়েছে। ভূতত্ত্ববিদগণের মতে প্রায় 30 কোটি বছর পূর্বে প্যালিওজোইক যুগে নগ্নবীজী উদ্ভিদের উদ্ভব ঘটেছে বলে ধারণা করা হয়। এখন নগ্নবীজী উদ্ভিদের বিস্তার সম্পর্কে আমরা একটু পড়ব। নগ্নবীজী উদ্ভিদ সাধারণত উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বেশিরভাগ জন্মাতে পছন্দ করে। বর্তমানে পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের 83টি গণের প্রায় 721টা প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে 63টি গণের 22টি প্রজাতি জীবিত অবস্থায় আছে এবং এই নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্মের বেশিরভাগ প্রজাতি এ পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশের পরিবেশে নগ্নবীজী উদ্ভিদের বিস্তৃতি অত্যন্ত কম। সাধারণত সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এদের পাহাড়ি অঞ্চলের এই অঞ্চলগুলোর পাহাড়ি জায়গায় এদেরকে বেশিরভাগ জন্মাতে দেখা যায়। কেবলমাত্র সাইকাস, পাইনাস, নিটাম এবং পোডোকার্পাস সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মায়। এছাড়া থুজা, অরোকেরিয়া, জেমিয়া, জুনিপেরাস, অ্যাফিড্রা প্রভৃতি প্রবর্তিত উদ্ভিদ হিসেবে বা শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে বিভিন্ন স্থানে লাগানো হয়েছে। এরপরে আসো আমরা নগ্নবীজী উদ্ভিদের বিভাগগুলো সম্পর্কে একটু দেখি। জিমনোস্পার্মে অন্তর্ভুক্ত 4টা বিভাগ। প্রথম বিভাগ হচ্ছে প্রথম বিভাগকে আমরা বলছি জিঙ্কোফাইটা। এর অন্তর্ভুক্ত একমাত্র জীবিত প্রজাতি হচ্ছে জিঙ্কো বাইলোবা। এই জিঙ্কোফাইটার অন্তর্ভুক্ত বাকি উদ্ভিদ প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে গেছে। এর পরবর্তী বিভাগ হচ্ছে সাইক্যাডোফাইটা। এই সাইক্যাডোফাইটার অন্তর্ভুক্ত প্রজাতিগুলো সাইক্যাডস নামে পরিচিত এবং এর অন্তর্ভুক্ত অর্ডার হচ্ছে সাইক্যাডালিস। এবং সাইক্যাডালিস বর্গভুক্ত প্রজাতিগুলো সবগুলোই হচ্ছে জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম বলতে বোঝায় যে
অতীতকালে হারিয়ে যাওয়া কোনো উদ্ভিদের সাথে বর্তমানের জীবিত উদ্ভিদের যদি অধিকতম মিল থাকে তখন সেই উদ্ভিদগুলোকে অর্থাৎ বর্তমানে জীবিত উদ্ভিদগুলোকে আমরা বলছি জীবন্ত জীবাশ্ম। তাহলে এই বর্গভুক্ত অর্থাৎ সাইক্যাডালিস বর্গভুক্ত উদ্ভিদগুলো বেশিরভাগই জীবন্ত জীবাশ্ম এবং পৃথিবীর ক্ষুদ্রতম উদ্ভিদ যেটা হচ্ছে জ্যামিয়া পিগমেয়া, এটা হচ্ছে সাইক্যাডোফাইটার অন্তর্ভুক্ত। এদের 3 নম্বর বিভাগ হচ্ছে নিটোফাইটা। আমরা একটু আগেই তোমাদেরকে বললাম যে ক্লাসিফিকেশন অনুসারে টেইডোফাইট, তারপরে জিমনোস্পার্ম, তারপরে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মের পূর্বে জিমনোস্পার্মকে স্থান দেওয়া হয়েছে, আর অ্যাঞ্জিওস্পার্মের থেকে জিমনোস্পার্ম হচ্ছে অনুন্নত। কিন্তু তথাপিও এই নিটোফাইটা বিভাগভুক্ত উদ্ভিদগুলো অ্যাঞ্জিওস্পার্মের বৈশিষ্ট্য অর্থাৎ উন্নত জিমনোস্পার্মের থেকে উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য এরা বহন করে। এর আবৃতভোজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। উদাহরণ হিসেবে আমরা বলি নিটাম, এফিড্রা এবং ওয়েলোয়েস্চিয়া। এখানে আরেকটা কথা বলা হচ্ছে, ওয়েলোয়েস্চিয়া নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক। তোমাদের মধ্যে হতে পারে এন্ডেমিক শব্দটা কি। এন্ডেমিক বলতে আমরা বুঝি একটা অঞ্চলে কোনো উদ্ভিদ বা প্রাণী যেটা অন্য কোথাও পাওয়া যায় না। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবন ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবন অঞ্চলের এন্ডেমিক। সেই রকমই ওয়েলোয়েস্চিয়া নামিবিয়া অঞ্চলের এন্ডেমিক। তারপরে 4 নম্বর বিভাগ হচ্ছে কনিফেরোফাইটা। এরা সাধারণত কনিফার্স নামে পরিচিত এবং সাইবেরিয়ায় বিশ্বের বৃহত্তম কনিফার বনাঞ্চল অবস্থিত। বিশ্বের বৃহত্তম বায়োমও হচ্ছে এই সাইবেরিয়ার কনিফার বনাঞ্চল। বায়োম বলতে বোঝায় একটা নির্দিষ্ট বিস্তীর্ণ অঞ্চল যেখানকার জলবায়ু এবং আবহাওয়া একই রকম। আর একটু আগে আমরা পড়লাম যে পৃথিবীর ক্ষুদ্রতম উদ্ভিদ হচ্ছে জ্যামিয়া পিগমেয়া। এখানে বলা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম উদ্ভিদ সিকোয়া সেমিভাইরেন্স, যেটাকে আমরা সিকোয়া গাইগেন্সিয়া নামেও জানি। এই উদ্ভিদগুলো হচ্ছে সবচেয়ে প্রাচীন বৃক্ষ এবং নাভানা ও ক্যালিফোর্নিয়ার ব্রিস্টল কোন পাইন, যেটার বয়স প্রায় 5000 বছর। এটা জেনারেল শেরম্যান বা রেডউড ট্রি নামেও পরিচিত এবং এটা প্রায় 300 বছর ধরে বৃদ্ধি পাচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা যে 4টা বিভাগ পড়লাম এই বিভাগের অন্তর্গত কিছু উদ্ভিদ আমরা একটু দেখে নেই। আমরা বললাম জিঙ্গোফাইটার অন্তর্ভুক্ত জিঙ্গো বায়োলোবা, যেটা একমাত্র জীবন্ত প্রজাতি। তারপরে আমরা সাইক্যাডোফাইটার সাইকাস উদ্ভিদ দেখছি। প্রথম এবং দ্বিতীয় ছবিতে সাইকাস এবং নিচের ছবিতে আমরা সাইকাসের মেগাস্পোরোফিল দেখতে পাচ্ছি। ওপরের ছবিতে নিটামের স্পোরোফাইট এবং মেগাস্পোরোফিল ও মাইক্রোস্পোরোফিল দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছবিতে নিটামের
মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল। তারপরে এফিড্রা, নিটোফাইটার অন্তর্ভুক্ত এফিড্রা উদ্ভিদের নাম আমি একটু আগে পড়লাম। এই উদ্ভিদের ইউনিক একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা জন্মায় দুটো পাতা নিয়ে এবং এদের মৃত্যু পর্যন্ত এই দুটো পাতায় থাকে, এবং এই যে পাতাগুলো থেকে এফিড্রিন নামক বা এফিড্রা উদ্ভিদ থেকে এফিড্রিন নামক শ্বাসকষ্টের এক ধরনের ঔষধ তৈরি হয়। এফিড্রার ওপরে হচ্ছে ফিমেল কোন এবং নিচে মেল কোন দেখা যাচ্ছে। প্রথম ছবিতে আমরা জুনিপেরাস, এগুলো সবই শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে থুজা, যেটা আমরা ঝাউকা হিসেবে জানি, অরোকেরিয়া, ক্রিসমাস ট্রি, জ্যামিয়া, জ্যামিয়ার মেল এবং ফিমেল স্পোরোফাইট এবং জ্যামিয়া উদ্ভিদ। এরপরে আসো আমরা এখন পড়ব নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্নবীজী উদ্ভিদের প্রধান দেহ স্পোরোফাইট। এরা দীর্ঘ, কাষ্ঠল, চিরসবুজ, ভিন্নবাসী, বহুবর্ষজীবী এবং স্থলজ, অধিকাংশ বৃক্ষ এবং গুল্ম জাতীয়। তাহলে আমি বলছি যে নগ্নবীজী উদ্ভিদের প্রধান উদ্ভিদ দেহ হচ্ছে স্পোরোফাইট। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্পোরোফাইট কি? একটা প্ল্যান্টের যে লাইফ সাইকেল থাকে, অর্থাৎ জীবন চক্র থাকে, এই লাইফ সাইকেলের অন্তর্ভুক্ত অল্টারনেশন অফ জেনারেশন, যেটাকে আমরা বলছি অল্টারনেটিং জেনারেশন। এখানে দুই ধরনের যৌনক্রম আমরা দেখতে পাই, একটা হচ্ছে স্পোরোফাইটিক যৌনক্রম, আরেকটা হচ্ছে গ্যামেটোফাইট। এই স্পোরোফাইট এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল এবং ডিপ্লয়েড ফর্ম। তাহলে স্পোরোফাইট হচ্ছে অ্যাসেক্সুয়াল এবং ডিপ্লয়েড ফর্ম, যেটা হচ্ছে স্পোর প্রডিউস করে। প্রডিউসিং স্পোর্স, এবং এই স্পোর্স থেকে কি হয়? গ্যামেটোফাইট অ্যারাইজ করে। আমি তোমাদের স্পোরোফাইটটাকে আরেকবার বলছি, প্রত্যেকটা প্ল্যান্টের একটা জীবনচক্রে, সেই জীবনচক্রে যে সকল উদ্ভিদের যৌনক্রম থাকে, অর্থাৎ অল্টারনেটিং জেনারেশন বা অল্টারনেশনস অফ জেনারেশন থাকে, সেই যৌনক্রমের মধ্যে দুইটা পর্যায় পড়ে, একটা হচ্ছে স্পোরোফাইট, আরেকটা হচ্ছে গ্যামেটোফাইট। স্পোরোফাইট ফর্ম আমরা তাকেই বলবো, বা স্পোরোফাইট দশা তাকেই বলবো, এটা হচ্ছে একটা উদ্ভিদের অ্যাসেক্সুয়াল এবং ডিপ্লয়েড ফর্ম। ডিপ্লয়েড ফর্ম মানে দুই সেট ক্রোমোজোম থাকবে, ঠিক আছে, দুই সেট ক্রোমোজোম থাকবে। অ্যাসেক্সুয়াল এবং ডিপ্লয়েড ফর্ম যেটা কি হবে? হুইচ প্রডিউসিং স্পোর্স, এবং এই স্পোর্স থেকে কি তৈরি হবে? গ্যামেটোফাইটিক উদ্ভিদ। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে ভিন্নবাসী বা হেটেরোসিয়াস। হেটেরোসিয়াস উদ্ভিদ বলবো যখন মেল এবং ফিমেল, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী উদ্ভিদ আলাদা আলাদা হয়, তখন সেটাকে আমরা বলছি ভিন্নবাসী। এদের কাণ্ড সাধারণত খাড়া, শাখান্বিত বা শাখাবিহীন। কাণ্ডের গায়ে পত্রমূলের স্থায়ী চিহ্ন বা লিফ স্কার থাকে। পত্রমূলে কি থাকে? লিফ স্কার।
আমরা সাধারণত দেখে থাকি তাল গাছ, নারকেল গাছ এগুলোর পাতা ঝরে যাওয়ার ফলে কাণ্ডের গায়ে একটা দাগ পড়ে, যে দাগ হচ্ছে স্থায়ীভাবে উদ্ভিদ যতদিন বেঁচে থাকে ওই দাগটাও থাকে। এটাকেই বলা হচ্ছে যে পত্রমূলের স্থায়ী চিহ্ন বা লিফ স্কার। এদের পরিবহন টিস্যু হচ্ছে উন্নত ধরনের, তবে জাইলেমে, ব্যাসেল এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ অনুপস্থিত। তোমরা জানো পরিবহন টিস্যু আমরা সাধারণত জাইলেম এবং ফ্লোয়েমকে পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডল বলে থাকি। কাণ্ডের পরিবহন কলাগুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল হচ্ছে সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত প্রকৃতির এবং ভ্যাসেল অনুপস্থিত। আমরা জানি জাইলেম এবং ফ্লোয়েমকে একত্রে বলা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। ফ্লোয়েম আর নিচে হচ্ছে জাইলেম, আর মাঝখানে আমরা বলি এটাকে ক্যাম্বিয়াম। এখানে একটা বলা হচ্ছে সমপার্শ্বীয়। যখন জাইলেমের উভয় দিকে, ফ্লোয়েমের উভয় দিকে জাইলেম থাকে তখন সেটাকে আমরা বলি সমপার্শ্বীয়, এবং এটা মুক্ত প্রকৃতির। মুক্ত প্রকৃতির বলা হচ্ছে যখন জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে কি হচ্ছে, ক্যাম্বিয়াম থাকছে, তখন সেটাকে আমরা বলছি মুক্ত প্রকৃতির। পাতা সাধারণত দু ধরনের, একটা হচ্ছে বাদামি বর্ণের শল্কপত্র, আরেকটা হচ্ছে সবুজ বর্ণের পল্লবপত্র। এদের পুষ্প সাধারণত একলিঙ্গ, সরল এবং ব্যক্ত প্রকৃতির। পুংপুষ্প ক্ষুদ্র এবং মাইক্রোস্পোরোফিল এবং স্ত্রী পুষ্প মেগাস্পোরোফিল নামে পরিচিত, এবং শুধুমাত্র এদের পুরুষ পুষ্পই মোচা বা স্ট্রোবিলাস গঠন করে। এখানে মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিল বলা হচ্ছে, মাইক্রো অর্থ ক্ষুদ্র, মেগা অর্থ বৃহৎ, আর স্পোর মানে আমরা জানি রেণু, এবং ফিল মানে হচ্ছে পাতা। অর্থাৎ যখন ক্ষুদ্র রেণু ধারণ পাতাকে আমরা বলছি, ক্ষুদ্র রেণু ধারণকারী পাতাকে আমরা বলছি মাইক্রোস্পোরোফিল, এবং বৃহৎ রেণু ধারণকারী পাতাকে আমরা বলছি মেগাস্পোরোফিল। এরপরে আসো সাইকাসের আমরা ক্লাসিফিকেশন নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ আমরা এতক্ষণ জিমনোস্পার্মে বা নগ্নবীজী উদ্ভিদ পড়লাম, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়লাম। এখন আমরা যাচ্ছি জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদের একটা প্রতিনিধিত্বকারী উদ্ভিদ সাইকাসের লাইফ সাইকেল বা জীবন ইতিহাস সম্পর্কে আমরা একটু জানব। তো প্রথমেই আমরা জেনে নিই সাইকাসের ক্লাসিফিকেশন। কিংডম হচ্ছে প্লান্টি, ডিভিশন হচ্ছে সাইক্যাডো ফাইটা, ক্লাস হচ্ছে সাইক্যাডোসিডা, অর্ডার হচ্ছে সাইক্যাডালিস, জেনাস sorry ফ্যামিলি সাইক্যাডাসি,
জেনাস হচ্ছে সাইকাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখবা ডিভিশনের শেষে থাকে ফাইটা, ক্লাসের শেষে থাকে অফসিডা, অর্ডারের শেষে থাকে অ্যালিস এবং ফ্যামিলির শেষে আমরা দেখতে পাচ্ছি এসি। তাহলে কিংডম হচ্ছে সাইকাসের, প্ল্যান্টি ডিভিশন সাইক্যাডোফাইটা, ক্লাস সাইক্যাডোপসিডা, অর্ডার হচ্ছে সাইক্যাডালিস, ফ্যামিলি সাইক্যাডাসি এবং জেনাস সাইকাস। এরপরে আসো সাইকাস উদ্ভিদের গঠন বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা আগেই পড়লাম জিমনোস্পার্ম যেহেতু মূল উদ্ভিদ দেহ স্পোরোফাইট, সেক্ষেত্রে যেহেতু আমরা জিমনোস্পার্মের একটা প্রতিনিধিত্বকারী উদ্ভিদ সাইকাস সম্পর্কে জানছি, তো সাইকাস উদ্ভিদেরও মূল উদ্ভিদ দেহটা স্পোরোফাইট এবং এটা মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এরা পামফার্ম নামে পরিচিত। সাইকাসের প্রাথমিক মূল স্থায়ী হয়ে প্রধান মূল গঠন করে। প্রধান মূল কি? যখন একটা বীজ অঙ্কুরিত হয়ে ওপরের দিকে কি করে, ভ্রূণমূল আর ভ্রূণ ওপরের দিকে বীজ অঙ্কুরিত হয়ে যেটা তৈরি করে সেটাকে আমরা বলি ভ্রূণমুকুল, আর নিচের দিকে ভ্রূণমূল। তো এই যে কোনো উদ্ভিদের ভ্রূণমূল যখন প্রধান মূলে বা স্থায়ী মূলে পরিণত হয় তখন সেটাকে আমরা বলছি প্রধান মূল বা স্থানিক মূল। তো সাইকাসের ক্ষেত্রে প্রাথমিক মূলটাই কি হচ্ছে, স্থায়ী হয়ে প্রধান মূল গঠন করছে এবং এদের মূলে কোনো মূলরম থাকে না। প্রধান মূল হতে অনেকগুলো পার্শ্বীয় মূল বা গৌণমূল বের হয়ে আসে এবং এ সকল পার্শ্বীয় মূল ভূপৃষ্ঠের নিকটে সে ক্রমাগত দ্ব্যগ্রভাবে শাখান্বিত হতে থাকে। এবং এই দ্ব্যগ্র শাখান্বিত মূলগুলো সাধারণত বিভিন্ন শ্রেণীর নীল সবুজ শৈবাল যেমন নস্টক, অ্যানাবিনা ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়ে সামুদ্রিক কোরালের মতো আকৃতি ধারণ করে, তখন এটাকে বলা হচ্ছে কোরালয়েড মূল। এটাকে মূল অর্বুদ বা রুট টিউবারকুলো বলা হচ্ছে। আমরা একটু কোরালয়েড মূলের ছবি দেখি। দেখো ছবিতে দেখা যাচ্ছে কোরালয়েড মূল। সাইকাসের কোরালয়েড মূল আমরা দেখলাম। এরপরে সাইকাসের কাণ্ডগুলো কীরকম সে সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করব। সাইকাসের কাণ্ড সাধারণত খাড়া এবং এটা দীর্ঘ বা ক্ষুদ্রাকৃতির এবং 8 থেকে 14 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কাণ্ড সাধারণত অশাখান্বিত, স্থূল এবং বেলনাকার। বেলনাকার বলতে বোঝায় যে এর মধ্যভাগ হচ্ছে একটু স্ফীত এবং দুই প্রান্ত সরু। কাণ্ড স্থায়ী পত্রমূল দ্বারা আচ্ছাদিত হওয়ায় এটা হচ্ছে অমসৃণ। কাণ্ডে শল্কপত্র এবং সবুজ পল্লবপত্র বিদ্যমান। কাণ্ডের গোড়ায় জন্মানো অস্থানিক কুড়ির সাহায্যে এদের অঙ্গজ জনন ঘটে থাকে। সাইকাসের পাতা।
সাইকাসে দুই ধরনের পাতা দেখা যায়, একটাকে বলা হচ্ছে যৌগিক পাতা এবং এটা বৃহদাকার ও সবুজ বর্ণের, আরেকটা হচ্ছে ক্ষুদ্র বাদামি বর্ণের শল্কপত্র। পল্লবপত্রগুলো কাণ্ড বা শাখার আগায় গুচ্ছে বিন্যস্ত হয়ে, আমরা দেখেছি নারকেল তাল জাতীয় গাছগুলো সাধারণত কি হয়, কাণ্ডের আগায় গুচ্ছে অবস্থান করে মুকুটের আকার ধারণ করে। তরুণ পল্লবপত্রগুলো ফার্নের মতো কুণ্ডলিত অবস্থায় থাকে। এটা হচ্ছে সাইকাসের অনুন্নত বৈশিষ্ট্য, কারণ এই বৈশিষ্ট্যটা টেরিডোফাইটার অন্তর্ভুক্ত। পত্রগুলো স্থূল, মসৃণ ও চর্মবৎ। পত্রকে একটি মাত্র শিরা ব্যতীত অন্য কোনো শিরা বা উপশিরা থাকে না। দেখো এটা ছবিটাতে লক্ষ্য করো, এটা হচ্ছে সাধারণত আমরা টেরিডোফাইটে ফার্নের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় দেখেছিলাম, কিন্তু এখানে জিমনোস্পার্মের ক্ষেত্রেও দেখা যায় যে এদের কচি পাতা তরুণ অবস্থায় কুণ্ডলিত অবস্থায় থাকে। এরপরে আমরা পড়ব সাইকাসের শনাক্তকারী বা আইডেন্টিফাইং ক্যারেক্টার্স। আমরা মানুষ, হোমোস্যাপিয়েন্স, কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে যার কারণে আমরা বুঝতে পারি যে সে অমুক। সেই রকমই সাইকাস উদ্ভিদের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে যার কারণে বোঝা যায় যে এটা সাইকাস উদ্ভিদ। এই বৈশিষ্ট্যগুলোই আমরা পড়ব। সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট, এদের দেহমূল কাণ্ড পাতায় বিভক্ত। এদের উদ্ভিদ খাড়া পাম জাতীয় এবং বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না। পাতা বৃহৎ, পক্ষল, যৌগিক এবং কাণ্ডের মাথার দিকে পাতাগুলো সর্পিল আকারে সজ্জিত থাকে। সাইকাসের কচি পাতার ভার্নেশন সার্সিনেট ধরনের, অর্থাৎ একটু আগে আমরা ছবি দেখলাম যে এদের কচি পাতা তরুণ অবস্থায় কুণ্ডলিত থাকে, এটাকে বলা হচ্ছে সার্সিনেট ভার্নেশন। আরেকটা বিষয় হচ্ছে পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। এখানে ট্রান্সফিউশন টিস্যু বলতে আমরা জানি পাতার মধ্যে জাইলেম এবং ফ্লোয়েমের চারিদিকে কি থাকে, আবরণী একটা থাকে, যেটাকে আমরা বলি ভাস্কুলার সিট বা বান্ডল সিট। এই ভাস্কুলার বান্ডেলের চারপাশে কিছু লম্বাটে ধরনের কোষ দেখা যায়। এটা একমাত্র সাইকাসের ক্ষেত্রে দেখা যায় বা জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখা যায় যে এই টিস্যুগুলো প্যারেনকাইমা ধরনের এবং এরা পরিবহনের কাজে নিয়োজিত থাকে। এটাকে বলা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। তারপরে গৌণ অস্থারিক কোরালয়েড মূল বিদ্যমান। আমরা একটু আগে পড়লাম যে এদের মূলগুলো কি হয়, গৌণভাবে বৃদ্ধি পেয়ে দ্যাগ্র শাখান্বিত হয় এবং এখানে কি নষ্ট ক্যানাবিনা কর্তৃক আক্রান্ত হয়ে মূলগুলো সামুদ্রিক কোরালের আকার ধারণ করে, এটাকে বলা হচ্ছে কোরালয়েড মূল। পুংরেণুগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস বা কোন গঠন করে। এখন মনে প্রশ্ন আসতে পারে কোন কি? স্ট্রোবিলাস অর্থাৎ স্ট্রোবিলাস যখন কি হয় শক্ত এবং কাষ্ঠল ধরনের হয় তখন সেটাকে আমরা বলবো কোন। তাহলে এদের পুরুষ রেণুগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস বা কোন গঠন করে, কিন্তু স্ত্রী রেণুপত্র সত্যিকার স্ট্রোবিলাস গঠন করে না। এবং সাইকাস উদ্ভিদ হচ্ছে হেটেরোস্পোরিক বা অসম রেণু প্রসূ, কারণ এদের পুংরেণু বা মেল স্পোর হচ্ছে ক্ষুদ্র আর ফিমেল স্পোর বৃহদাকৃতির। আরেকটা এদের ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলে সর্ববৃহৎ, লাটিমের মতো সচল এবং বহু ফ্ল্যাজেলা যুক্ত। এরপরে আমরা পড়ব সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য। আমরা জানি ফার্ন হচ্ছে টেরিডোফাইটার অন্তর্ভুক্ত।
তো টেরিডোফাইটার থেকে জিমনোস্পার্ম একটু উন্নত শ্রেণীর উদ্ভিদ, তথাপিও এদের কিছু কিছু বৈশিষ্ট্য ফার্নের অনুরূপ। এই সাইকাসের যে ফার্ন জাতীয় বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি। সাইকাস এবং ফার্ন উভয়েরই মূল দেহ স্পোরোফাইটিক এবং এদের দেহ হচ্ছে মূল কাণ্ড পাতায় বিভক্ত। এদের পাতা পক্ষল যৌগিক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সরল পাতা এবং যৌগিক পাতা বোঝো কিনা? সরল পাতা হচ্ছে একটি মাত্র পত্রফলক বিদ্যমান থাকবে এবং এর মধ্যশিরা থাকবে, মধ্যশিরা থেকে শিরা উপশিরাগুলো বের হবে। এই পত্রফলক যখন খণ্ডিত হয়ে এই যে মধ্যশিরা বিদ্যমান, এই মধ্যশিরাকে যখন স্পর্শ করবে তখন সেটাকে আমরা বলবো যৌগিক পাতা। এটা যদি এই পর্যন্ত যায়, যদি মধ্যশিরাকে অতিক্রম না করে সে পর্যন্ত একে আমরা সরল পাতা বলবো। এই সরল পাতা যখন পত্রফলক খণ্ডিত হয়ে মধ্যশিরাকে অতিক্রম করবে এবং পত্রফলক কি হবে, পত্রকে রূপান্তরিত হবে, তখন সেটাকে আমরা বলবো যৌগিক পাতা। তো ফার্নের পাতা হচ্ছে যৌগিক ধরনের। উভয়ের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। উভয় উদ্ভিদের শুক্রাণু হচ্ছে বহু ফ্ল্যাজেলাযুক্ত এবং এদের জীবনচক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। এরপরে আসো, তোমাদের একটা টপিকস প্রায় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম কেন বলা হয়। এখানে দুইটা শব্দ আছে, জীবন্ত এবং জীবাশ্ম। যেটাকে আমরা বলি লিভিং ফসিল। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে জীবন্ত আর একটা হচ্ছে জীবাশ্ম। জীবাশ্ম কাকে বলে? অতীতকালে হারিয়ে যাওয়া কোনো উদ্ভিদের নিদর্শন, সেটা হচ্ছে পুরো উদ্ভিদ দেহ হতে পারে, উদ্ভিদের কোনো অঙ্গ হতে পারে, অথবা কোনো নমুনা, এমনকি চিহ্নও হতে পারে, যেটা পাললিক শিলাস্তরে পাওয়া যায়, সেটাকে আমরা বলছি জীবাশ্ম। এই হারিয়ে যাওয়া বা বিলুপ্ত প্রাপ্ত উদ্ভিদের সাথে বর্তমানকালের কোনো উদ্ভিদের, জীবিত উদ্ভিদের যদি কোনো মিল থাকে, তাহলে সেটাকে আমরা বলছি জীবন্ত জীবাশ্ম। এক্ষেত্রে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়, কারণ সাইক্যাটালিস বর্গের অন্তর্গত বেশ কিছু প্রজাতি এ পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বিলুপ্ত প্রজাতিগুলো প্রাথমিক মেসোজোয়িক যুগে পৃথিবীতে বর্তমান ছিল। বর্তমানকালে জীবিত সাইকাস সমূহের মধ্যে জীবিত অন্যান্য নগ্নবীজী উদ্ভিদের সাথে সাধারণ গঠনে সাইকাসের মিল থাকলেও আগের সময়ের বা বিলুপ্ত হয়ে যাওয়া কিছু বিভাগ, যেমন সাইক্যাডোফিলিক্যালিস, বেনেটিটালিস বর্গের অন্তর্গত উদ্ভিদ প্রজাতির সাথে এদের অনেক মিল থাকায় এবং এই যে সাইক্যাডোফিলিক্যালিস, বেনেটিটালিস, এরা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। এদের সাথে সাইকাসের প্রচণ্ড মিল থাকায় সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে। এ পর্যন্ত সাইক্যাটালিস বর্গের 9টা গণের প্রায় 100টা প্রজাতি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জন্মাতে দেখা যায়। এরপরে আমরা পড়ব জনন প্রক্রিয়া বা রিপ্রোডাকশন। সাইকাসের বংশবৃদ্ধি প্রধানত দুইটা উপায়ে ঘটে থাকে।
একটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, আরেকটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন ঘটে থাকে এদের কাণ্ডের গোড়ায় মুকুল বা শল্কপত্রের কক্ষ থেকে সৃষ্ট বুলবিলের মাধ্যমে। এই বুলবিল যখন পূর্ণাঙ্গ হয় তখন গাছ হতে নিজেই ঝরে পড়ে বা গাছ হতে আলাদা হয়ে পরিণত উদ্ভিদে পরিণত হয়। এরপরে আসো আমরা দেখি সাইকাসের সেক্সুয়াল রিপ্রোডাকশন। সাইকাস হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ, অর্থাৎ এর মেল এবং ফিমেল উদ্ভিদ আলাদা আলাদা, এবং এরা স্পোর তৈরির মাধ্যমে যৌনজনন শুরু করে। সাইকাস উদ্ভিদে অসম রেণুপ্রসূ, অর্থাৎ এদের মেল স্পোর ক্ষুদ্র এবং ফিমেল স্পোর বৃহৎ। এদের পুংরেণুকে বলা হচ্ছে মাইক্রোস্পোর এবং স্ত্রী রেণুকে বলা হচ্ছে মেগাস্পোর। স্পোরগুলো তৈরি হয় স্পোরাঞ্জিয়ামে এবং স্পোরাঞ্জিয়ামগুলো স্পোরোফিলে অবস্থান করে। একটু আগেই আমি তোমাদের বললাম যে মাইক্রোস্পোরোফিল, যে পাতায় রেণু তৈরি হয় সেটাকে আমরা বলছি স্পোরোফিল। পুরুষ উদ্ভিদের মাথায় অবস্থিত চ্যাপ্টা এবং শল্কের মতো মাইক্রোস্পোরোফিল সৃষ্টি হয় এবং অসংখ্য মাইক্রোস্পোরোফিল ঘনভাবে সন্নিবেশিত হয়ে একটি মোচাকৃতির পুরুষিষ্টবিলাস গঠন করে। মাইক্রোস্পোরোফিলের দৈর্ঘ্য সাধারণত 3.5 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 12 থেকে 13 মিলিমিটার। এটা কাষ্ঠল, চ্যাপ্টা এবং কিলোকাকার। কিলোকাকার বলতে বোঝায় এর গোড়ার অংশ সরু আর ওপরের অংশ একটু ক্রমশ স্ফীত। গোড়ার অংশ সরু ও প্রান্তের অংশ এদের চওড়া থাকে। এর প্রান্তভাগে অ্যাপোফাইসিস নামক ত্রিভুজাকার গঠন তৈরি করে থাকে। আমরা একটা মাইক্রোস্পোরোফিলের ছবি আঁকাই। আকার অংশকে এর বলা হচ্ছে অ্যাপোফাইসিস। আর এগুলো হচ্ছে সোরাস। কতগুলো স্পোরাঞ্জিয়াম মিলে সোরাস তৈরি করে এবং স্পোরাঞ্জিয়ামের মধ্যে রেণু উৎপন্ন হয়, পুংরেণু। সাইকাসের মাইক্রোস্পোরোফিলের ছবি। এরপরে দেখো সাইকাসের মেগাস্পোরোফিল। সাইকাসের পরিণত মেগাস্পোরোফিল কখনো ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে স্ট্রোবিলাস বা কোণ গঠন করে না, তবে সম্মুখভাগে সর্পিলাকারে সজ্জিত হয়ে মুকুট তৈরি হয়। প্রতিটি মেগাস্পোরোফিলে 2 থেকে 4 জোড়া বৃহৎ লাল বর্ণের ডিম্বক উৎপন্ন হয় এবং এর অভ্যন্তরে ডিম্বাণু তৈরি হয়। মেগাস্পোরোফিল কোনো স্ট্রোবিলাস আকারে থাকে না, তবে সর্পিলাকারে সজ্জিত হয়ে মুকুট তৈরি করে। ডিম্বকের ভেতরে আর্কিগোনিয়াম তৈরি হয় এবং এর অভ্যন্তরে ডিম্বাণু উৎপন্ন হয়।
এবং আর্কিগোনিয়াম তৈরি হচ্ছে সাইকাসের আদি বৈশিষ্ট্য। আমরা সাইকাসের মেগাস্পোরোফিল দেখি। ছবিতে আমরা সাইকাসের মেগাস্পোরোফিল দেখছি। এরপরে আসো নিষেক। সাইকাস উদ্ভিদ সাধারণত বায়ু পরাগী, অর্থাৎ বায়ুর মাধ্যমে এদের পরাগায়ন ঘটে থাকে। শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। জাইগোট মুক্ত কোষ বিভাজনের মাধ্যমে প্রথমে প্রো এমব্রায়ো তৈরি করে। এই প্রো এমব্রায়ো পরিণত হতে 1 বছর সময় লাগে এবং প্রো এমব্রায়ো থেকে তৈরি হয় ভ্রূণ বা এমব্রায়ো। এদের বীজ সাধারণত রসালো, কমলা এবং লাল বর্ণের। এরপরে আমরা পড়ব সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাসকে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবেই সাধারণত বেশি ব্যবহৃত হয়। এছাড়া সাইকাসের বিভিন্ন প্রজাতি যেমন সাইকাস সার্সিনালিস এর কচি পাতার রস ব্যবহারে পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া সাইকাসের স্ফীতকন্দ এবং বীজ হতে অ্যারারুট তৈরি হয়ে থাকে। সাইকাস পেকটিনাটার কচি পাতা সবজি হিসেবে খাওয়া হয়। এছাড়া এর বীজ থেকে সাগু তৈরি হয়। মালাবারে সাইকাসের বীজের গুঁড়া হতে তৈরি ময়দা, যেটা এন্ডাম পেডি নামে পরিচিত, এই ইন্ডাম পেডি দিয়ে কেক এবং নানা উপাদেয় খাদ্য তৈরিতে এই বীজের গুঁড়া বা সাইকাসের বীজের গুঁড়া ব্যবহৃত হয়ে থাকে। সাইকাসের কিছু প্রজাতির উদ্ভিদের মজ্জা থেকে মদ তৈরি করা হয়। পাইন গাছের বিভিন্ন প্রজাতি থেকে উন্নত ধরনের কাঠ পাওয়া যায়। এছাড়া পাইনাস ইনসুলারিসের কাণ্ড থেকে প্রাপ্ত তেল জ্বালানি রূপে ব্যবহৃত হয় এবং সাইকাসের অনেক প্রজাতি মাদুর তৈরিতে ব্যবহৃত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ সাইকাসের লাইফ সাইকেল নিয়ে
বা জীবন ইতিহাস নিয়ে, লাইফ হিস্ট্রি নিয়ে আলোচনা করলাম। এতে আমরা নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্ম কাকে বলে, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য এবং সাইকাসের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করলাম। আশা করি, যদিও আমি এই ক্লাসটা তোমাদের আগেই নিয়েছি এবং 3-4টা ক্লাস তখন আমি তোমাদের এই পুরা টপিক্সটা আলোচনা করেছি 3টা বা 4টা ক্লাসে, প্রত্যেকটা সেকশনে। তো যাই হোক, আমরা আবার পুনরায় এই অধ্যায়টা আলোচনা করলাম। আশা করি তোমাদের বোঝার জন্য অনেক সহজ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় অবস্থান করো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।